শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে। এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমরা আলাপ করব আজকে নির্বাচন এবং সংস্কার নিয়ে। গত 7-8 মাসে সরকার সংস্কার নিয়ে নানা রকম কমিশন হয়েছে, দৌড়ঝাঁপ হয়েছে, কিন্তু তারপরও কোনো স্বস্তিদায়ক সংবাদ সে অর্থে দেয়া যায়নি। এটি একটি অস্বস্তিকর বিষয় সবাই বলছেন। এবং সেই নির্বাচন হওয়ার ক্ষেত্রে বড় সংস্কার নাকি ছোট সংস্কার, সেই ধরনের একটি দোলাচলে যদি নির্বাচন যায় সেটিও কারো কাম্য নয়। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি সংস্কারের দোলাচলে নির্বাচন। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব ফয়সাল আলিম, রয়েছেন banglanews24.com-এর নির্বাহী সম্পাদক জনাব তৌহিদুল ইসলাম মিন্টু। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন সামরিক ও নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত ইমরান। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো দেখে আসবো। কতটুকু সংস্কার করে নির্বাচন দেয়া হবে তা নির্ভর করছে জাতীয় ঐক্যমত কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপের উপর, বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 5 বছর ক্ষমতায় থাকার বিষয়টি জনগণের কথা নয়, সরকারের নয়, জনগণের কথা সরকারের নয়, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। মেঘনা আলমকে গ্রেফতারের আইনের ব্যত্যয় ঘটেনি, খোদাবক্স চৌধুরী। উপাচার্য অপসারণের দাবিতে উত্তাল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, তালা ভেঙে হলে ঢুকলেন শিক্ষার্থীরা। ডাকসু নির্বাচন আয়োজনে আগামী মাসে কমিশন গঠন। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। অবৈধভাবে ফ্ল্যাট নেয়ার অভিযোগে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা। এবং আসছে বাজেটের মূল উদ্দেশ্য অশুল্ক বাধা দূর করা, বললেন এনবিআর চেয়ারম্যান। ভোগ্যপণ্য আমদানি শুল্ক কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের। আমরা শিরোনাম শুনছিলাম, এবারে মূল আলোচনায় যাব। প্রথমেই জনাব ফয়সাল আলিম, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের যে আজকের আলোচ্য বিষয় সংস্কারের দোলাচলে নির্বাচন। সরকার রাজনৈতিক দলের দিকে বল ছুড়ে দিচ্ছে, আবার রাজনৈতিক দলগুলো বলছে সিদ্ধান্ত সরকারকেই নিতে হবে। আসলে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি, কিভাবে দেখছেন সার্বিক বিষয়টি মূল্যায়ন করবেন? আমি মনে করি বাংলাদেশ এখন পরিষ্কারভাবে নির্বাচনের দিকে ধাবমান। এই মুহূর্তে একটি নির্বাচন, একটি গণতান্ত্রিক সরকারই বাংলাদেশের ভাবমূর্তিকে বিদেশের মাটিতে রক্ষা করতে পারে। কারণ আপনারা দেখেছেন এই সরকার ক্ষমতায় আসার পর থেকে, মানে অন্তর্বর্তী সরকারের কথা, অন্তর্বর্তীকালীন সরকার, তারা ক্ষমতায় আসার পর থেকে তাদেরকে বুঝতে সময় লাগছে, তাদেরকে জানতে সময় লাগছে, এবং তারা যেহেতু তারা রাজনীতিবিদ নয়, এই জন্য একটা দেশ চালানোর যে অভিজ্ঞতা লাগে সেই অভিজ্ঞতার বিরাট অভাব রয়েছে। এবং সেই দৃষ্টিভঙ্গির সামনে রেখে আমি মনে করি বাংলাদেশের জনগণ এখন একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন চায়। তারা, আপনারা জানেন, 16 বছর ধরে ভোট দিতে পারেনি। বাংলাদেশের মানুষ এখন তাকিয়ে আছে কিভাবে তারা ভোট দিতে পারে। আমি আমার নির্বাচনী এলাকা থেকে আজকে এসেছি। আমার নির্বাচনী এলাকার জয়পুরহাটের মানুষ তাকিয়ে আছে, তারা ভোট দিতে চায়। তাদের একটি লক্ষ্য যে তারা তাদের নিজস্বের ভোটাধিকার যেটা, এটা প্রয়োগ করতে চায়। ঠিক আমার এলাকার মতো গোটা বাংলাদেশের মানুষ এখন ভোট দেওয়ার জন্য তৈরি। তো আমি মনে করি নির্বাচনী ব্যবস্থা বা নির্বাচনের মাধ্যমেই শুধুমাত্র একটা স্টেবল গভর্নমেন্ট তৈরি হতে পারে, যাতে কিনা যে স্টেবিলিটি আসলে পারে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার চেষ্টা যারা করে যাচ্ছে নানানভাবে, বিদেশে পালিয়ে থেকে এমনকি দেশের বাইরে থেকে, সেটা করতে পারবে না। ব্যুরোক্রেসিতে একটা বিরাট গ্যাপ হয়ে আছে, আমরা সবাই জানি। এমনভাবে ব্যুরোক্রেসি চলছে যে কিছু কিছু জায়গায় এখনও মনে হয় ওই ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা ব্যুরোক্রেসির ভিতরও রয়ে গেছে। সো সেগুলোকে, সবগুলো দিক যদি আমরা দেখতে পাই, তাহলে আমার মনে হয় যে অবিলম্বে একটা নিরপেক্ষ নির্বাচন দেওয়া উচিত। এবং ডিসেম্বরের ভিতর, ডিসেম্বর ইজ টু মাচ টাইম, আপনি এখন এপ্রিলে পড়ে আছে, আরও 8 মাস সময় আছে। সংস্কার যেগুলো করার দরকার, যেগুলো সংস্কার না করলে চলে না,
সেই সব সংস্কার শেষ করে অনতিবিলম্বে আমরা একটা নির্বাচনের দিকে ডিসেম্বরের ভিতর ইজিলি যেতে পারি। আমি বিশ্বাস করি এখনো যে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকার প্রধান উনি কিন্তু খুব এ ব্যাপারে আমার মনে হয় ওনার ভাষ্যটা ক্লিয়ার। আমরা আরও একটু ক্লিয়ার চাচ্ছি এবং আমরা চাচ্ছি যে উনি একটা কমিট করুক যাতে কিনা মানুষজন নির্বাচনের জন্য তৈরি হতে পারে। সংস্কার নির্বাচনের জন্য কিন্তু কোনো বাধা নয়, তো সংস্কারও চলতে পারে এবং আমরা ডিসেম্বরের ভিতর নির্বাচন করার ফলে একটা দেশের স্ট্যাবিলিটি আসবে। দেশের আপনার আমি বলতে পারি যে ফিনান্সিয়াল অবস্থার যে দুরবস্থা বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম হয়ে গেছে, এগুলো একটা স্ট্যাবিলিটি আসতে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যে খারাপ অবস্থা সেইটা একটা স্ট্যাবিলিটি আসতে পারে। প্রায় 160টার অধিক প্রতিবাদ সমাবেশ হয়েছে এই অন্তর্বর্তীকালীন সময়ের 7 মাসের সময়। তো পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে স্বাভাবিকভাবে এগুলো বন্ধ হতে পারে। আচ্ছা আচ্ছা, কিন্তু যে স্টেবিলিটির কথা আপনি বলছেন, বিশেষ করে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বা ইকোনমিক সেক্টরে, সেই জায়গায় তো আমরা এক ধরনের ইতিবাচক পরিবর্তন দেখতে পাচ্ছি, বিশেষ করে রেমিটেন্স এবং রপ্তানির ক্ষেত্রে। এবং সরকার প্রথম দিকে যে অবস্থাটি ছিল সেই জায়গা থেকে ধীরে ধীরে কিছুটা সহনীয় পর্যায়েও নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে বা অনেক ক্ষেত্রে হয়তো সফলতার দিকেও যাচ্ছে। আপনার কাছে কি মনে হয় এই বিষয়গুলো? জি, কিছু কিছু জায়গায় অবশ্যই স্ট্যাবিলিটি আসছে, রেমিটেন্স বাড়ছে। তবে রেমিটেন্স কিন্তু একটা অর্থনৈতিক ব্যবস্থার টোটাল মাপকাঠি নয়। আপনি জানেন বাংলাদেশের প্রায় 12টি ব্যাংক আজকে ধ্বংসের পথে। স্পেশালি কিছু কিছু ব্যাংকের এমন অবস্থা, আপনি টাকা দিয়ে চালানো হচ্ছে এবং এই টাকা দিয়ে কিন্তু বেশি দিন চালাতে পারবে না। অলরেডি বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই ব্যাপারে বলেছেন যে প্রয়োজনে আমরা মার্জারে যাব, তো ওই জন্য আপনি যেগুলো দেখছেন, আমি বলবো না যে আমরা কোনো কিছু ভালো দেখছি না, অবশ্যই আমরা কিছু ভালো দেখছি। তবে পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া কিছু কিছু মেজর জিনিস আপনি ঠিক করতে পারবেন। এক্স্যাক্টলি, এটা ভালো জিনিস। এটাতে আমি মনে করি অ্যাপ্রিসিয়েট করার মতো জিনিস, মানে প্রোডাক্ট আমরা নিয়ে এসছি, মানে এই গভর্নমেন্ট নিয়ে এসছে। কিন্তু আমি বলছি সামগ্রিকভাবে অনেকগুলো ইস্যু থাকে একটা দেশের পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া কারো পক্ষে সম্ভব না। এই আপনার এই জিনিসগুলোকে, যেমন আমি আপনাকে খুব কুইকলি বলতে পারি যেগুলো যে এই ধরনের দাবি দাওয়া যেগুলো উঠতে থাকে, এই দাবি দাওয়াগুলোকে হ্যান্ডেল করার এই অন্তর্বর্তীকালীন সরকার পারবে না। আপনি দেখেছেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার বাড়ির ভিতর ঢুকে যাচ্ছে লোকজন, এরকম ঘটনাও কিন্তু ঘটেছে এই বাংলাদেশে। আপনি তিতুমির কলেজ, গোটা গুলশান বনানী এলাকা, এমনকি এয়ারপোর্ট রোডকে বন্ধ করে রাখলো, এগুলোও দেখেছেন আমরা। তো এই জিনিসগুলো থেকে আমরা পরিত্রাণ পাবো। এবং শুধু এই জিনিস না, একটা আসলে আমাদের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কিছু সংস্কার টস্কার করে দিয়ে যাতে বাংলাদেশের মানুষের মনের যে চাহিদা, তারা যেটার জন্য কামুক হয়ে আছে যে আমরা কখন ভোট দেব, কখন একটা নির্বাচিত সরকার আমরা নিয়ে আসবো, সেদিকে ধাবিত হয় আমি মনে করি মূল্য। অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। আমি একটু শুনে আসি, আমাদের সাথে মেজর ইমরান রয়েছেন, নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষক। মেজর ইমরান, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, ক্লিয়ার ভাইয়া, শুনতে পাচ্ছি। জি, যে বিষয়গুলো আমরা আলাপ করছিলাম, যে সংস্কারের দোলাচলে নির্বাচন, আপনি কিভাবে পরিস্থিতিকে দেখেন? আমি আসলে অন্য দৃষ্টিতে এটা দেখতেছি। আমার দৃষ্টিভঙ্গি একটু পলিটিক্যাল দৃষ্টিভঙ্গির থেকে আলাদা। যদি আমি পলিটিশিয়ান না, বাট আমি পলিটিক্স কনসার্ন। এই জন্য আমি বলবো, যেটা আমার ভাই বলেছে যে ইলেকশনের জন্য রেডি, আই ডোন্ট থিঙ্ক সো। কারণটা হলো, একটা দেশে বিপ্লব না হলেও এটাকে আমরা যদি গণঅভ্যুত্থান বলি, এখানে কয়েক হাজার মানুষ, প্রায় 30,000 মানুষ আহত হয়েছে, অঙ্গহানি হয়েছে, চোখ গেছে, কারো হাত গেছে, পা গেছে, কেউ বিকলাঙ্গ হয়ে গেছে চিরতরে, মারা গেছে প্রায় 1600 থেকে 1700, মানে হিসাব মোতাবেক এখন অনেককে পাওয়া যাচ্ছে না। এইগুলির যদি আমরা বিচার না করতে পারি, হাসিনাকে ফেরত আনতে না পারি, হাসিনার যারা লাইসেন্সার তাদেরকে আনতে না পারি, তার আগে আমরা এগুলো যদি করতে চাই, অ্যাকচুয়ালি আমরা পারবো না অনেক কিছু। ইলেকশনের ব্যাপারটা আমরাও চাই ইলেকশন হোক, কিন্তু ইলেকশনটা আমার মনে হয় ডক্টর ইউনূস এবং তার টিম যে একটা কাজ করতেছে অন্তর্বর্তী সরকারের, এরা যথেষ্ট প্রজ্ঞাবান। এরা রাজনীতিবিদ না,
বাট এরা কিন্তু রাজনৈতিক সচেতনতা তাদের মধ্যে আছে, এরা আন্তর্জাতিক পলিটিক্স সম্পর্কে জানে, সবকিছুই জানে, এরা বিজ্ঞ মানুষ, অনেক জ্ঞানী লোক, প্রজ্ঞাবান লোক। এই জন্য আমি বলবো ওনারা যে একটা সময়সীমা দিয়েছে ডিসেম্বর টু জুনের মধ্যে, এটা একটা সুন্দর একটা সময়। এবং আমি মনে করি এই যে একটা টাইম ব্লক দিয়েছে, এটা আমাদের যে বিএনপি বা যারা অন্যান্য দল আছে, বিশেষ করে বিএনপি, আমি বিএনপি বড় দল যেহেতু আমি বিএনপির উপরে বেশি মনে করি রেসপন্সিবিলিটিস, তাদেরকে কোঅপারেট করা এবং তাদেরকে শোনা, তাদেরকে সহযোগিতা করা। কারণটা হলো বিএনপি যদি এখানে মাঠে অ্যাক্টিভ থাকে, মানে সরকারের পক্ষ হয়ে কাজ করে, তার অন্তর্বর্তী সরকার সবার সরকার, কোনো দলের সরকার না, আবার সব দলের সরকার, এটা জনগণের আকাঙ্ক্ষার সরকার, আমাদের আন্দোলনের ফসল। সুতরাং তাদেরকে কামিয়াবি করতে হলে, সাকসেসফুল করতে হবে, আমাদেরকে সহযোগিতা করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে, সন্ত্রাস বন্ধ করতে হবে। আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মী এখনো এদেশে লুকিয়ে আছে এবং বিভিন্ন দলে যোগদান করতেছে, ইনক্লুডিং বিএনপি সহ, কারণ আমি এটা দেখেছি মিডিয়া এবং আমার এলাকায় আমি দেখেছি আওয়ামী লীগের কিছু লোক যারা ওই সময় অনেক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল, দুর্নীতিতে জড়িত ছিল, তারা এখন বিএনপিতে অবস্থান নিয়েছে। তো এইটা পিছনের বেঞ্চে হোক বা মধ্যে হোক, একেবারে সামনে দু একজনকে আমরা দেখেছি স্টেজে। তো এইগুলি বন্ধ করতে হবে। তাহলে আরেকটা হলো প্রশাসনের, অ্যাকচুয়ালি আমার ভাই যেটা বললো যে কিছু লোক আছে, আমার মনে করি 80% হলো গত স্বৈরাচার সরকারের সমস্ত, না মানে 20% হতে 10% হয়তো ক্লিয়ার থাকতে পারে, 80% লোক তাদের। কারণ আমলারা কাজ করতেছে না এবং কোঅপারেট করতেছে না, এবং সামরিক বেসামরিক সব জায়গায় এরা ঘাপটি ভরে বসে আছে, ফিরে আসবে এই ধরনের একটা মানসিকতা নিয়ে। সুতরাং এখানে জাতীয় ঐক্যমত্য কমিশন যে পয়েন্টগুলি চেয়েছে, ইয়েস নো, আংশিক সত্য, বিএনপি এইটা কিন্তু সময় মতো জমা দেয়নি। তাদের উচিত ছিল সরকারকে এই মতামতটা তাদের জানানো সময় মতো। এখন আমি না জানিয়ে আমি এখন বলতেছি আমি পরে দিব, এটা ঠিক না, এটা আগে করা উচিত। বিএনপির মধ্য থেকে আমরা আরো সহযোগিতা আশা করি, যাতে আমরা নির্ভয়ে, আপনি আমার ভাই কি জানে, ভুলে গেছে যে কতগুলি 5টা জেলখানা লুট হয়েছে অস্ত্র সহ, এবং আপনার অনেক থানা লুট হয়েছে, অনেক অস্ত্র বাইরে আছে। একটা ইলেকশন করতে হলে আমাদের বর্তমান যে পুলিশ প্রশাসন যে ট্রমাটাইজড হয়ে আছে তারা, এবং সেনাবাহিনীর মধ্যেও অনেক, আপনি যেটা বলেন যে দোলাচাল, তাদের মধ্যে অনেকে আছে এখনো আগের সরকারের কিন্তু তাবেদার, তাদের সময় বেনিফিশিয়ারি, এবং তাদেরকে এখনো কিন্তু ওইভাবে শনাক্ত করে মানে একটা অবস্থানে নিয়ে যাওয়া, একটু মানে পরিবেশ তৈরি করা ওইরকম হয়নি। সুতরাং আমি যখন একটা ইলেকশন আশা করব, আমাকে উচিত হবে আরো স্থিতিশীলতা আনার দরকার। এই স্থিতিশীলতার জন্য বড় দলগুলির মানে সাহায্য দরকার এবং সংস্কারটা আমি মনে করি ছোট বড় সংস্কার কেন বলেছে, কারণটা হলো যে একটা কিছু বিএনপি যেহেতু আপত্তি আছে, একটি বড় দল ডক্টর ইউনূস এবং তার মানে যে উপদেষ্টারা, তারা সম্মান প্রদর্শন করেই কিন্তু বলেছে হ্যাঁ আমরা এই টাইপের মধ্যে এই আপনারা জুনের মধ্যে পেয়ে যাবেন। তারপর এটা প্রতি মুহূর্তে এই যে আপনাদের যে সমস্ত কথা বলে সালাউদ্দিন আহমেদ সাহেব, তারপরে আমাদের মির্জা আব্বাস, মির্জা ফখরুল, এই মির্জা ফখরুল সাহেবকে আমি বিএনপির সবচেয়ে সভ্যজন, ভদ্রজন এবং শান্ত অমায়িক লোক আমি দেখেছি, এবং ওনার কথাবার্তা আমি সবসময় দেখেছি জাতীয়তাবাদ এবং অন্যরকম। কিন্তু উনি যে কথাবার্তা এখন বলে, এগুলিতে আমাদের মধ্যে সন্দেহের উদ্রেক করেছে। ওনার কথার ভাষাগুলি মনে হয় ভারতের যেভাবে ওই জয়শঙ্কর বা ওই যে পশ্চিম বাংলার মিডিয়াগুলি চায় ওইভাবেই কথা বলে। তো এইটা আমরা মির্জা ফখরুলের কাছ থেকে আশা করি। স্পেসিফাই করবেন কোন বিষয়গুলো আসলে বলেছে, মানে এরকম কি কোনো, কারণ ঢালাও মন্তব্য, যেমন ভারত, জি প্লিজ, ভারত কি চায়, ভারত চায় এক্সক্লুসিভ ইলেকশন, কিন্তু এই ভারত, এই জয়শঙ্কর, এরা কিন্তু হাসিনার আমল এক্সক্লুসিভ ইলেকশন চায়নি। আপনার মনে আছে এরা কিন্তু ওই একজন যে প্রতিভা ছিল সুজাতা সিং, 14 সাল থেকে আপনি ধরেন, তারা কিন্তু ঈশ্বর সাহেবকে জোর করে, অন্য পার্টিকে জোর করে ইলেকশনে এনে বিএনপিকে বাদ দিয়ে ইলেকশন করেছে, বিএনপি যাতে ইলেকশনের বাইরে থাকে এরকম করেছে। এখন তারা দেখেন আমাদের এই যে আওয়ামী লীগ, এখন যত তাড়াতাড়ি ইলেকশন হবে অত তাড়াতাড়ি আওয়ামী লীগকে মানে পুনর্বাসন করা হবে। আওয়ামী লীগের লোকজনগুলি এখন বললাম না যে দলে ঢুকতেছে তাদের, এবং এই আওয়ামী লীগের লোকগুলিকে যদি আপনি পানিশমেন্ট না দেয়, ওই জেলে 6টা না 26টা আছে, আর ওই মানে যেগুলি ইন্ডিয়াতে আছে ওগুলি কবে আসবে না আসবে, হাসিনার ব্যাপারে তো এক্সপেক্টেড রায় হবে,
হয়তো হাসিনা আসবে না বা মোদী হাসিনাকে দিবে না, যেটা আমরা মনে করতেছি প্রত্যার্পণ আইনে তাকে হয়তো দিবে না, তার একটা ক্লোজ দেখবে, তারা বলবে অনেক কিছুই। আর মানবাধিকার যেহেতু ট্রাইব্যুনালের মাধ্যমে তার বিচার সরকার করতে চায় কিনা আমি জানি না, আমাদের কাছে মনে হচ্ছে দেশীয় বিচার আদালতে বা যদি তার মানে বিচার করা হয় তাহলে সেখানে মোদির দেহ নাও দিতে পারে, কারণ ওয়ার ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড নাই, এরকম একটা ব্যাপার আছে। সুতরাং আমরা মনে করি ভারতের যে ইচ্ছা সেটাই মনে হয় পরোক্ষভাবে বা অন্যভাবে আমাদের যারা বিএনপির নেতারা, মানে এটি কেন মনে হচ্ছে, আমি কিন্তু সেই প্রশ্নের উত্তরটি পেলাম না যে এটি আসলে কেন মনে হচ্ছে, কোন স্পেসিফিক বক্তব্যের জন্য বা কোন কারণে এটি মনে হচ্ছে আপনার কাছে? মনে হচ্ছে কেন আমি বলি ভাই, দেখেন বাংলাদেশকে আপনার মৌলবাদ একটা রাষ্ট্র বানানোর ব্যাপারে, ডক্টর ইউনূসকে মৌলবাদের প্যাট্রন বানানোর ব্যাপারে মিডিয়া খুব প্রতিবাদ করতেছে, ইন্ডিয়ান মিডিয়া খুব প্রচার করতেছে। এইটার ব্যাপারে কিন্তু আমাদের দেশের বিএনপির মতো একটা দলের কোনো বড় ধরনের কোনো আপত্তি নাই, প্রতিবাদ নাই। ঠিক আছে, শেখ হাসিনাকে ফেরত আনার ব্যাপারে তাদের কোনো ওইরকম আমরা দেখি না, দাবি দেখি না। আমরা বিচারের ব্যাপারে তাদেরকে দাবি দেখি না। তারা সংস্কারের ব্যাপারে তাদের আপত্তি, তারা চুপ মুখে সরাতে চায় না। এই যে তাদের কতগুলি এজেন্ডা বা তাদের যে স্ট্যান্ড, এইগুলি অসংখ্য ধন্যবাদ। বিষয়গুলো একেবারে স্পষ্ট, হয়তো এইসব বিষয়গুলোতে উত্তর দেবেন, কিন্তু আসলে বিএনপি তো এখন আপনি যেটি বলছেন, আমি জানি না এখানে যারা গণমাধ্যম কর্মীও আছেন, আমাদের তহিদুল ইসলাম মিন্টু ভাই নির্বাহী সম্পাদক, উনিও বলবেন, ফয়সাল আলিমও আছেন, আসলে বিএনপি ইজ নট ইন পাওয়ার। সুতরাং সরকার যেহেতু পাওয়ারে আছে, তারা তো কাজকর্ম নিবে বা ইনিশিয়েটিভগুলো নিবে, বিএনপি কি সেখানে প্রতিবন্ধকতা তৈরি করছে কিনা সেটি বিষয়, এখানে দাবি দেওয়ার বিষয় কতটা যৌক্তিক, আমি আসবো আপনার কাছে। আমি একটু শুনে আছি জনাব তহিদুল ইসলাম মিন্টু, আপনার বক্তব্য শুনবো। সার্বিকভাবে দুজন আলোচনা করছিলেন। ধন্যবাদ আপনাকে। খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছি আমরা। তার মধ্যে এখানে যেটা এসেছে যে নির্বাচন না সংস্কার, আসলে 16 বছর মানুষ ভোট দেখে নাই, ভোটের নামে প্রহসন দেখেছে, রাতের ভোট দেখেছে, আগের দিনে ভোট দেখেছে। এই ভোট দেখতে দেখতে একটা জেনারেশন, প্রায় 2 কোটি ভোটারের জেনারেশন ভোটই দিতে পারে নাই, তারা অপেক্ষা করছে ভোট দেওয়ার জন্য। কিন্তু এখন আবার একটা প্রশ্ন সামনে আনা হয়েছে যে ইউনূস সরকারই 5 বছর থাকুক না, এরকম একটা বিষয় সামনে আনা হচ্ছে, এক ধরনের বয়ান তৈরি করা হচ্ছে। তাহলে যারা এটা তৈরি করছেন তারা ভাবতেছেন না যে 16 বছর যে প্রবণতা, সেই প্রবণতারই রেশ টেনে তারা নির্বাচন ছাড়া ইউনূস সরকারকে টিকিয়ে রাখতে চাচ্ছেন। এই বিষয়টা বলছেন জনগণ নাকি এই কথা বলছে? হ্যাঁ, জনগণ বলছে। যেভাবে হোক এই কথা জনগণের উপর চাপিয়ে দেওয়া বা এই যে প্রবণতা, অর্থাৎ আপনি এতদিন ভোট চাইলেন, আবার এখন ভোটের দাবিতেই আন্দোলন করলেন, এখন আবার বলছেন যে বিএনপি কেন ভোট চাচ্ছে এত তাড়াতাড়ি। বিএনপির দাবিতে তো যৌক্তিক, তারা রাজনৈতিক দল, তারা ভোট চাবে, তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়, এবং তারা এতদিন এই চাহিদাটা পূরণ হয়নি বলে আন্দোলন করে গেছে। এবং বলা হচ্ছে যে প্রশাসনের সহ বিভিন্ন জায়গায় যদি ফ্যাসিস্ট সরকারের সেই দোসররাই ঠিক সেটা সরাতে আপনার মনে আছে যে বিচারপতি হাবিবুর রহমান যখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছিলেন, বা লতিফুর রহমান সাহেব, তখন হচ্ছে উনি এক রাতে একটা অর্ডার দিয়ে সবাইকে বাদ দিয়ে দিলেন, সমস্ত ডিসি বদলে দিলেন, সমস্ত প্রশাসনের রন্ধে রন্ধে থাকা সমস্ত লোকদের উনি সরিয়ে দিলেন, এবং পরে ভোটটা হলো মাত্র 3 মাসের মধ্যে, তাই না? তো আপনি এই কথা বলতেছেন, আবার বলছেন সংস্কার, আবার বলছেন শেখ হাসিনার বিচার। সব দায়িত্ব কি একটা অন্তর্বর্তী সরকারের গ্রহণ করা উচিত? সংস্কারের যে প্রস্তাব দেওয়া হয়েছে, সেই প্রস্তাবের পক্ষে বিএনপি কতটা আছে, কোন কোন সংস্কার বিএনপি করতে চায়, বা বিএনপির সঙ্গে থাকা 52টা দল করতে চায়, জামাত কোনটা চায়, এনসিপি কোনটা চায়, সেগুলো নিয়ে একটা ঐক্যমত কমিশনও করা হয়েছে। সেই কমিশন একটা ইস্তেহার দিক, বা সেই কমিশন একটা জুলাই চার্টার ঘোষণা করুক, তার ভিত্তিতে তাদের একটা অঙ্গীকার পাবলিকের কাছে যাক, জনগণের কাছে, যে আমরা এই ঘোষণা দিলাম, আমরা এটা মানছি, এটা মানছি না। এখানে তো অনেক সুযোগ রাখা হয়েছে, আমরা দেখেছি যে ঐক্যমত্য কমিশনের প্রধানই রাখা হয়েছে প্রধান উপদেষ্টাকে, উনি নিজেই যখন এই কমিশনের প্রধান, তাহলে সবাই ডাকে যাচ্ছে। আগামীকাল বিএনপি যাবে, আমরা দেখবো, অপেক্ষা করবো যে ওখানে কী হয়। আমার মনে হয় না যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার ক্ষমতার মেয়াদ দীর্ঘ করতে চান, বরং তাকে একটা তার একটা ইমেজকে কাজে লাগিয়ে আর একটা অংশই ক্ষমতাকে প্রলম্বিত করতে চায়। আমি যেটা মনে করছি যে ক্ষমতা যত দীর্ঘ হবে ডক্টর ইউনূসের, তত বাংলাদেশের প্রতি বিদেশিদের যে চাহিদা বা বিদেশিদের যে প্রভাব,
এইটা আরো অন্য মাত্রায় চলে যাবে। অর্থাৎ উনি একটা সামিট করলেন, আমরা কিছুদিন আগে দেখলাম যে সরকার একটা সামিট করলো, সেই সামিটে বিদেশি বিনিয়োগ আসার একটা ব্যাপক ক্ষেত্র তৈরি হয়েছে এবং এটা ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে, আমরা দেখছি। তো সেইটাকে যদি আপনি নির্বাচনিত সরকার না হয়, আসলে বিদেশি বিনিয়োগকাররা কার কাছে বিনিয়োগ করবে, কোথায় বিনিয়োগ করবে? যতক্ষণ না একটা রাজনৈতিক স্থিতিশীল সরকার না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু বিদেশিরা বিনিয়োগ করতে চায় না। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কোন নিরাপত্তার আওতায় তারা বিনিয়োগ করবে? ইউনূস সাহেবের ইমেজ আছে, ভালো কথা, কিন্তু আন্তর্জাতিকভাবে উনি একটা মানে চমৎকার একটা মানুষ, তার ইমেজ সারা পৃথিবীতে তিনি সমাদৃত লোক, কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব না উনি। একটি রাষ্ট্র পরিচালনার জন্য রাজনীতি দরকার। আমরা দেখেছি যে সামরিক বিভিন্ন দেশে, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে সামরিক বাহিনী ক্ষমতা নিয়েছে, কিন্তু পরবর্তী সময় তাদেরকে আবার রাজনীতির মাধ্যমে নিজের ক্ষমতাকে জায়েজ করতে হয়েছে। আমি কি বোঝাতে পারছি? তাহলে নির্বাচনের মাধ্যমে যদি ইউনূস সাহেব বা তার যারা তার পক্ষে অবলম্বন করছে তারা নির্বাচিত হয়ে আসুক ক্ষমতায়, সমস্যা নাই তো। সে নির্বাচন দিয়ে জনগণ যাকে পছন্দ করবেন সেই ক্ষমতা, সে বিএনপি হোক বা আপনার জামাত হোক, এনসিপি হোক, বা যদি আপনি মনে করেন যে পলাতকা শেখ হাসিনার কেউ যদি অনুসারী তারা অন্য ফরম্যাটে আসে, সেটাও হতে পারে, কিন্তু তাদেরকে বিচারের আওতায় এনে তারপরে তাদেরকে নির্বাচনের বিষয়টা নিশ্চিত করতে হবে, তার আগে নয়। আওয়ামী লীগ এবং তার যে স্বৈরশাসক ফ্যাসিস্ট, এরা যারা লেসপেন্সার ছিল, এদেরকে আগে বিচারের আওতায় আনতে হবে, তারপরে। কিন্তু তারা তো অনুপ্রবেশ করছে বলা হচ্ছে, বিচার প্রক্রিয়া না, বিএনপি সহ বিভিন্ন দলে অনুপ্রবেশ করছে সেটি বলা হচ্ছে, সেটিকে কিভাবে দেখছেন আপনি? অনুপ্রেরণ বলা হচ্ছে, আপনার কাছে কোনো প্রমাণ আছে কিনা? মানে বিষয়টা হচ্ছে বলা কথাটা কিন্তু সঠিক নাও হতে পারে, বুঝাতে পারছি? এখন হতে পারে আঞ্চলিকভাবে এখনও এই জনগোষ্ঠীতে এরা তো সবাই বাংলা ভাষাভাষী মানুষ, কেউ একই পরিবারে স্বামী করে আওয়ামী লীগ, স্ত্রী করে বিএনপি। তো এই জায়গায় তো আপনি বিচ্ছেদ ঘটাতে পারতেছেন না, স্বামী সংসার করে যাচ্ছে, স্ত্রী দীর্ঘদিন ধরে। এই যে বাংলাদেশের যে সামাজিক গঠন, এইটা আওয়ামী লীগ ভেঙে দিয়েছিল, বাংলাদেশের সোসাইটিকে আওয়ামী লীগ ভেঙে দিয়েছিল। মানে আওয়ামী লীগ তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে যায় নির্বাচনগুলো উপজেলা না ইউনিয়ন পরিষদের নির্বাচনকে মার্কায় নিয়ে গেছে, নৌকা মার্কা বা ধানের শীষে মার্কায় নিয়ে গেছে, রাজনীতিকরণ করতে যে সমাজকে ভেঙে দিয়েছে। এখন আপনি সমাজ গঠন করবেন না সমাজকে আবার ভাঙনের মধ্যে দিয়েই এগোবেন, সেটা হচ্ছে যে পরবর্তী আলোচনার বিষয়। সেটা আপনি কিভাবে আপনার বয়ান তৈরি করতেছেন তার উপরে। আমরা আপনার কথার উপরে আসি। আমরা দেখছি যে মানে অনেক মিডিয়া, মানে অনেক সোশ্যাল মিডিয়ায় যে আলোচনাগুলো হচ্ছে যে ইউনূস সরকার 5 বছর থাকুক, কিভাবে হচ্ছে এইটা আমার কাছে বিস্ময়কর। চীন থেকে উনি ফেরত আসার পরেই আলোচনাটা জোরদার হলো, আবার সামিট করার পরেই আলোচনাটা জোরদার হলো। তার মানে কি? এইটা তো একটা খারাপ লক্ষণ। আমরা বলছি যে উনি ভদ্রলোক যে কথাটা বললেন যে ইন্ডিয়ার সুরে কথা বলছে বিএনপি, আমি এর সঙ্গে সম্পূর্ণ ভিন্নমত পোষণ করি। আমি মনে করি এই দেশে একটা অনির্বাচিত সরকার রাখলে ইন্ডিয়ার লাভ, ভারতের লাভ। নির্বাচিত সরকার আসলে ভারতের মাতুব্বারিটা কমে যাবে। সেই জন্য ভারত 16 বছরে নির্বাচন না দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করেছে। আবার যদি নির্বাচন প্রলম্বিত হয় তাহলে ভারতের হস্তক্ষেপ বলছে যে নির্বাচিত সরকারের সাথেই তারা সম্পর্ক তৈরি করবে। এটা তো তারা বলছে, হ্যাঁ, নির্বাচিত সরকার ভারতের সঙ্গে সম্পর্ক আপনি কাট আপ করে দেন নাই, সরকার সম্পর্ক করতে যাচ্ছে। তার মানে কি শেখ হাসিনার আমলে স্বামী স্ত্রীর সম্পর্ক করতে যাচ্ছে তারা? সেই কথা বলতেছে নাকি? তারা স্বাভাবিক সম্পর্কটা বজায় রাখতে চাচ্ছে। ভারতের সঙ্গে সম্পর্ক তো কাটাপের কথা না, কিন্তু ভারতের এই মাতুব্বারি মানে দাদাগিরিটা তো বন্ধ করতে হবে আমাদেরকে। তাদের যে আগ্রাসী যে মনোভাব উপমহাদেশে, তারা যে দাদাগিরিটা করছে, এই যে আঞ্চলিক আধিপত্যবাদী শক্তি, সেইটার প্রতিবাদে তো আমাদের আন্দোলন। সেটার প্রতিভূত ছিল এখানে হাসিনা, তাকে এখানে পুতুলের মতন বসিয়ে রেখে ভারত দাদাগিরিটা করে যাচ্ছে। সেই জন্য হাসিনাকে বাংলাদেশের লোক তাড়িয়ে দিয়েছে এবং ভয়াবহ বিভৎসভাবে সে পালাই গেছে। তো এই পরিণতিতে আবার সেই ঘুরায় আপনি খাচ্ছেন কিনা, আবার ভারত ঘুরায় চালটা দিল কিনা, কার ঘাড়ে শহর হলো, নির্বাচন চাচ্ছেন না যারা, তারা কি সঠিক বলতেছেন, সেটা একটু বিবেচনায় নিতে হবে আমাদের। আসবো আমি আপনার কাছে আবারও, শুনে আসি। জনাব ফয়সাল আলী বেশ কিছু প্রসঙ্গ বলেছেন মেজর ইমরান, আপনি যদি বিষয়গুলো নিয়ে একটু আলোকপাত করেন। আমাদের মেজর সাহেব কয়েকটা কথা বলেছেন, আমি একটু জাস্ট আলোচনা করতে চাই। উনি বিচারের উপর কিছুটা বলেছেন যে হাসিনাকে ফেরত নিয়ে আসা এবং বিচার করা, এসব বিষয়ে পলিটিক্যাল পার্টিগুলো কিছু বলছে না। পলিটিক্যাল পার্টি তো খুব পরিষ্কার বলেছে, উই আর ওয়েটিং ফর দ্য রাইট টাইম। আমরা 16 বছর নির্যাতিত হয়েছি। বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন অত্যাচারের মুখোমুখি ছিল এই বিএনপি, শিকার হয়েছে। হ্যাঁ, আপনারা ভেবেছেন, কেউ কি ভাবতে পারে যে আমরা ছেড়ে দেব?
একটা একটা করে বিচার করা হবে। যেখানে যেখানে অত্যাচার হয়েছে, অবিচার হয়েছে, একজনকেও ছাড় দেওয়া হবে না, ইনক্লুডিং হাসিনা। এবং এটা বিএনপির ম্যান্ডেট। তো আমরা ওয়েট করছি রাইট টাইমের জন্য। উই আর নট ইন দ্য পাওয়ার। আমরা এখন বিচার কি করব? আমরা অপেক্ষা করছি পলিটিক্যাল দাবিটি আপনারা তুলছেন কিনা মেজর ইমরান? আমরা পরিষ্কার বলেছি যে একবার না বহুবার আমাদের সেক্রেটারি জেনারেল বলেছেন যে আমরা বিচার চাই, হাসিনার বিচার চাই, আওয়ামী লীগের ভিতর যারা অত্যাচার করেছে তাদের বিচার চাই। উনি কিছু একটা জায়গাতে বলেছেন যে পুলিশের ট্রমা, আর্মস বাহিরে আছে, এভাবে ইলেকশন কি করে হবে? দিস ইজ এ নর্মাল প্রসেস। বাংলাদেশে কিন্তু যে এই আর্মসের ছড়াছড়ি আমরা দেখেছি কিন্তু এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে। এখানে যেগুলো হয়েছে কিছু কিছু থানাতে লুটপাট হয়ে গেছে ওই সময়, এবং আমাদের পুলিশ বাহিনী চেষ্টা করছেন, এবং প্রতিদিনই আপনি শুনে থাকবেন প্রতিদিনই কিন্তু আর্মস কালেকশন হচ্ছে। এমনকি আমার এলাকা জয়পুরহাটেও আমি সেদিন আলাপ করছিলাম, ওখানে কিছু কিছু কালেকশন চলছে, মানে নানান জায়গা থেকে খোঁজ পাচ্ছে যে তুলে নিয়ে আসছে। তো এইটা একটা নির্বাচনের জন্য বাধা হতে পারে না। পুলিশের ট্রমা বলছেন, পুলিশ তো আজকে দাঁড়িয়ে পড়েছে। বাংলাদেশের পুলিশ কিন্তু 400, আমাদের প্রায় 500 থানা আছে, এই 500 থানাতে পুলিশ দাঁড়িয়ে গেছে। এবং আপনি ডিএমপি বলেন, পুলিশের আইজিপি বলেন, র্যাঙ্ক অ্যান্ড ফাইল, তারা মাচ স্ট্রঙ্গার। খুব স্বাভাবিক কথা, যে অবস্থা থেকে স্বৈরাচারী ফ্যাসিস্টের পুলিশ একটা নর্মাল অবস্থায় ফেরত আসতে এটা অবশ্যই সময় নেবে। উনি আরও একটা কথা বলেছেন যে আমাদের মহাসচিবের বক্তব্য নিয়ে বলেছেন। আমি একটা কথা পরিষ্কার বলতে চাই, একটা পার্টির স্পোক্স পার্সন থাকেন, আমাদের স্পোক্স পার্সন কিন্তু বিএনপির মহাসচিব। উনি একটা ইকো করেছেন ইন্ডিয়ান গভর্নমেন্টের কথা, যে ইন্ডিয়ান গভর্নমেন্ট তারা একটা এক্সক্লুসিভ নির্বাচন চায়। ইন্ডিয়ান গভর্নমেন্ট তো বলছে তারা এক্সক্লুসিভ নির্বাচন চায়। তো এই বলাটাকে আমরা ইকো করেছি। হ্যাঁ, একই সাথে এই কথা সত্যি, 16 বছর ইন্ডিয়া তাদের তাবেদার দল আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে রেখেছিল। এসব নজিরবিহীন ঘটনা ইন্ডিয়া ঘটিয়েছে। কিন্তু একই সাথে ইন্ডিয়া মুখ দিয়ে এখন বলছে যে আমরা এক্সক্লুসিভ নির্বাচন চাই। ইন্ডিয়া কি চায় না চায় এটা কিন্তু আমাদের কাছে মুখ্য না। আমরা বাংলাদেশের মানুষ একটা এক্সক্লুসিভ নির্বাচন চাই, এবং সেই নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার। এখন সেই ইনক্লুসিভের সুযোগ নিয়ে কি আওয়ামী লীগও আসবে সেরকম কোনো সম্ভাবনা বা সেরকম কোনো শঙ্কা যেটি সবাই দেখছে, এখানে এই ব্যাপারটি কিভাবে দেখছেন? এখানে 16 বছর যে অত্যাচার অবিচার করেছে, আবার রিফাইন্ড আওয়ামী লীগের কথা, আওয়ামী লীগের সে অবস্থা নাই সাংগঠনিকভাবে যে তারা ফেরত এসে নির্বাচনে অবস্থাতে ফেরত আসবে। আজকে দেখেন আপনাদের দলের ভিতরে অনুপ্রবেশ করে আসবে, এটার সম্ভাবনা নেই। আপনি একটি উদাহরণ দেখান বাংলাদেশের কোনো জায়গাতে সত্যিকার অর্থে এইরকম। আমাদের বাংলাদেশে আপনি প্রায় 520টা থানা আছে, আমাদের প্রায় 75টা পলিটিক্যাল ডিস্ট্রিক্ট আছে। আপনি খুঁজে দেখবেন এখানে কেউ নাই। হ্যাঁ, কিছু কিছু আওয়ামী লীগের নেতাকর্মী চেষ্টা করবেই, তারা তাদের পিঠ বাঁচানোর জন্য বিএনপির সাথে হাত মিলানোর চেষ্টা করবে, বিএনপির সাথে হাঁটার চেষ্টা করবে। এইগুলো তো আমাদের দল আমার মনে হয় এই সাউথ ইস্ট এশিয়ার একমাত্র পলিটিক্যাল পার্টি একটা নজিরবিহীন কাণ্ড ঘটিয়েছে। যেখানেই অপরাধ দেখেছে, যেখানেই চাঁদাবাজি দেখেছে, যেখানেই আওয়ামী লীগের সাথে সঙ্গ দেওয়া দেখেছে, সেখানেই বহিষ্কার। এবং আমাদের অ্যাক্টিং চেয়ারপারসনের নির্দেশ দেওয়া আছে যে জিরো টলারেন্স পলিসি, আমরা কিন্তু সেই দিকে হাঁটছি। আরেকটি কথা আমাদের মেজর সাহেব বলেছেন যে চুপ্পুর সাহেবের মাননীয় রাষ্ট্রপতির পদত্যাগ আমরা চাচ্ছি না। আমাদের একটা কথা মনে রাখতে হবে, এই সরকারকে একটা সাংবিধানিক আওতায় আমরা এই সরকারকে চালাচ্ছি বা বাংলাদেশ চালাচ্ছে। যদি আপনি সাংবিধানিকভাবে দেশকে চালাতে চান তাহলে আপনাকে রাষ্ট্রপতিকে রেখেই চালাতে হবে। তো সেই দৃষ্টিভঙ্গি, কেউ বলছে আন্দোলন কি সংবিধান মেনে হয়েছে, কিংবা এই যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে সেটি কি সংবিধান মেনে? সেটাও সংবিধান মেনে হয়েছে। এই সরকার আন্দোলন সংবিধান মেনে হয়নি, কিন্তু সরকারটা গঠন হয়েছে একদম সংবিধান মেনে হয়েছে। প্রেসিডেন্টের কাছে যে শপথ নিয়েছে, এই ব্রেক করে যদি আপনার শপথ নিত সরকার, তাহলে বৈপ্লবিক সরকার হতো, তখন আপনি বলতে পারতেন এই কথাটা। কিন্তু আপনি সংবিধানের বাইরে যান নাই। তো এইখানে আরো একটি কথা বলি, বিএনপি একটা রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি,
তো একজন রেসপন্সিবল পলিটিক্যাল পার্টির কাছ থেকে কনস্টিটিউশন ভঙ্গ করে কোনো কথাবার্তা বলাটা সমীচীন নয়। এই জন্যই আমরা সাংবিধানিক ধারাবাহিকতার আওতায় যে চুপ্পু সাহেব প্রেসিডেন্ট আছেন এই কথাটাই বারবার কিন্তু স্মরণ করিয়ে দিচ্ছি সবাইকে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবো। মেজর ইমরান, আপনি শুনছিলেন এই যে নির্বাচনের কথা বলা হচ্ছে, বড় সংস্কার ছোট সংস্কার, সেই জায়গায় ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন হতে হয় তাহলে তো এক ধরনের প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিতে হবে, যে নির্বাচন, ভোটার তালিকা হালনাগাদ করা কিংবা নির্বাচনী এলাকা, এইসব বিষয়গুলো তো কাজকর্ম সেই অর্থে শুরু হচ্ছে না। আবার জুন জুলাইয়ের কথা বলা হচ্ছে, সেই সময় বাংলাদেশের যে আবহাওয়া বাস্তবতা সেটি আসলে কতটা বাস্তবতার সাথে সাদৃশ্যপূর্ণ বা সাযুজ্যপূর্ণ আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় যেটা ওনারা যেগুলি বলেছে, আমি অনেক নাম কোট করতে পারতাম, যে কারা কারা আওয়ামী লীগের থেকে বিএনপিতে জয়েন করেছে, কোন কোন ইতে। আমি ওই এখন তাহলে এটা হয় কি, আমি ওই তালিকাটাও হয়তো আমি দিতে পারবো যদি আমাকে আধা ঘন্টা সময় দিতে। তো ওইটা যেহেতু সুযোগ নাই, তো এটা বড় লেভেলে না, এটা জেলা লেভেলে এগুলো হয়েছে এবং এগুলি হচ্ছে প্রতিনিয়ত। আরেকটা হলো ইলেকশনের ব্যাপারটা হলো, দেখেন ডক্টর ইউনূস এবং প্রথম থেকে কিন্তু বলেছে যে ডিসেম্বর এবং ম্যাক্সিমাম জুন বা জুলাইয়ের মধ্যে ইলেকশনটা হবে। তো এইটাকে আমরা যদি ধরেন এন্ড টাইম, ফিনিশিং টাইম আমরা যদি জুলাই ধরি, এখন ওয়েদার যাই হোক, আমাদের কথা হলো কমিটমেন্ট ইজ কমিটমেন্ট। ডক্টর ইউনূস যদি এই কমিটমেন্ট থেকে সরে যায় তাহলে একটা কথা ছিল, কারণ ওনার উপরে সবারই আস্থা আছে, আমি যতটুকু বিশ্বাস করি, এবং সবারই ওনার প্রতি শ্রদ্ধাও আছে। সুতরাং আমাদের কি ম্যান কিন্তু ডক্টর ইউনূস, আমাদের যেটা আস্থার স্থল। বাকিদের ব্যাপারে আমরা উই আর নট বদার্ড, কারণ আমাদের এই যে যেটা বিপ্লব বা গণ অভ্যুত্থান হয়ে গেল, এটা যেটা বললো আমার ভাই যে বিপ্লবী সরকার হয়নি, হ্যাঁ বিপ্লবী সরকার হয়নি, কিন্তু বিপ্লবী চেতনাটা থাকতে হবে। এখন আমরা একটা ভুল করেছি, এজন্য কি আমরা একটা সাপের বাচ্চাকে রেখে আমি ওই যে একটা গোখরো সাপকে আমার ঘরের মধ্যে রাখবো আর আমি সেফ থাকবো? এটা হতে পারে না। আমার কথাটা যদি উনি বুঝে থাকে তাহলে ভালো। এই জন্য আমার কাছে মনে হয় শুধু উনি না, আমরা দেখেছি, আমি 2-3টা সচিব দেখেছি যারা ওই সরকারের আমলে খুব ভালো ভালো লুক্রেটিভ পজিশনে ছিল। যেমন আমি পররাষ্ট্র সচিব, এই যে এখন জসিম এ তো ওই পুরস্কার পাওয়া একজন ওইরকম। তারপরে ওই যে তৌহিদ হোসেন কে, এ তো ইন্ডিয়াতে দীর্ঘদিন ছিল, এরা তো রয়ের সাথে বিশাল লিঙ্ক, এদের কথাবার্তার মধ্যেই তো কোনো স্ক্রিপ্ট নাই, এদের কথাবার্তার মধ্যে তো ইন্ডিয়ার কাছে নমনম। এই ধরনের লোকগুলিকে আমরা যদি সরাতে না পারি, আমরা যদি এরকম যারা আছে যে না ঘরকা না ঘাটকা বসে আছে গাপ্তি মেরে, কখন খালি সুযোগ হবে। এবং দে আর ডুইং কনস্পিরেসি। এম্বাসি গুলিতে এখনো হাই কমিশন, অ্যাম্বাসেডার, অল পিপল আর ম্যাক্সিমাম ফ্রম আর্লিয়ার রেজিম, যারা তাদের যোগ্যতা না থাকার সত্ত্বেও ওখানে বসে আছে। আমাদের রেমিটেন্স যোদ্ধারা কোনো সাপোর্ট পাচ্ছে না, দে আর নট কোঅপারেটিং। ইভেন স্বৈরাচার সরকারের একটা অ্যাম্বাসেডারকে ফেরত আনতে বলা হয়েছিল, আসতে, সে আসেনি, সে ওখান থেকে চলে গেছে। এবং অনেক জায়গায় ছবি আছে, শেখ হাসিনার ছবি পর্যন্ত অ্যাম্বাসিতে পাওয়া গেছে। এখন এই ধরনের একটা পরিবেশ যদি আপনি ইলেকশন করতে যান, ওনারা যতই বলুক 5 বছর পরে একটা ইলেকশন হওয়া আর 15-16 বছর পরে একটা ইলেকশন হয় এক না। এবং এখানে ঘরে ঘরে প্রতিটি পিয়ন থেকে, একটা পিয়নের 500-600 কোটি টাকা হেলিকপ্টার চড়ে তার এলাকায় যায়, প্রধানমন্ত্রীর মুখে বলা এগুলি আমরা নিজেরা বলি না। একটা ফ্যামিলির 9টা এমপি, শেখ পরিবারের 9টা এমপি, একটা এমপি অ্যারেস্ট হয় নাই, একটা এমপি ধরা পড়ে নাই। এগুলি কারা করছে? এর প্রশাসনের লোক না, আপনি ভাগিয়ে দিয়েছে। সে সিভিল, পুলিশ, বেসামরিক হোক, সামরিক হোক, অল পিপল আর ইনভলভড ইন ইট। এবং এখনো গোয়েন্দা সংস্থাগুলি অ্যাক্টিভ না। আপনি জানেন, আপনার এই প্রতিটি অনুষ্ঠানে আমরা যখনই বলি, দেখেন প্রচুর ছাত্রলীগ, মানে যুবলীগের যারা নেতা বা আওয়ামী লীগের যারা আত্মীয় স্বজন, এরা ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, এই অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসাবে ডিজিএফআই, এনএসআইতে ঢুকেছে কাজ করতে তারা, এবং তাদের অধীনে মাঠে যারা কাজ করতেছে তারাও তাদের লোক, নিজস্ব লোক। এখন এই ধরনের লোকগুলি ইন্টেলিজেন্স একটা অর্গানাইজেশন হলো, এগুলো হলো সরকারের চোখ কান, দে আর নট কোঅপারেটিং। এখন আপনার নতুন করে পুলিশ নিচ্ছেন না, সামান্য কিছু পুরনো কি বলে নতুন বোতলে পুরাতন মদ, এইগুলি আসলে আপনার মনে হয়। আর মানে যেটা আমি মনে করি ডক্টর ইউনূস যেটা লাস্ট টাইম দিয়েছে,
যে হ্যাঁ জুলাই বা জুনের মধ্যে দ্যাট ইজ ইয়া বিএনপির উচিত ওই পর্যন্ত ধৈর্য ধরা এবং কোঅপারেট করা। মানুষ অনেক কিছু চাইবে, কারণ মানুষ হয় কি, আপনি বলেন এই ঈদে বাড়ি গেছে, ঈদের থেকে ফেরত আসছে ট্রেনে বাসে, আপনি দেখবেন তাদের স্যাটিসফ্যাকশন কোনো ভাড়ার বেশি নেয়নি, তারা সময় মতো ট্রেন ছেড়েছে, তারা শিডিউল মতো সবকিছু করতে পেরেছে এবং তারা এলাকায় গিয়ে নিরাপত্তা পেয়েছে। এলাকায় নিরাপত্তাও ছিল না এক সময়। এখন আপনি বলেন যখনই একটা ইলেকশনের আবহাওয়া তৈরি হবে তখন কিন্তু আবার মারামারি কাটাকাটি হবে এবং সাধারণ মানুষ সবচেয়ে ভুক্তভোগী হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বলেছিল, আপনি দেখেন এটা নিয়ে বিএনপি আন্দোলনে যেতে চেয়েছিল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিন্তু নিম্নগতি হয়ে গেছে এবং একটা স্টেবল সিচুয়েশনে আসছে। এই জন্য আমাদের যদি ডক্টর ইউনূসের প্রতি আস্থা থাকে, তারা বিশ্বের মানুষ যেহেতু তাকে শ্রদ্ধা করে, কোঅপারেট করে এবং তার মতো একটা লোক এখানে থেকে যদি আমাদেরকে জুনের মধ্যে একটা পরিস্থিতি তৈরি করতে পারে, সেই দায়িত্বটা সে যেহেতু নিয়েছে, আমরা তাকে সেই স্কোপটা দেওয়া উচিত। এই জন্য আমরা নির্বাচন বলে আমরা যেন একালে ফেনা তুলে না ফেলি। আমরা চাই বিচারটা হোক, সংস্কারটা হোক এবং ডক্টর ইউনূসকে আমরা বিচার তো একটি দীর্ঘ সূত্রতার ব্যাপার। বিচার তো শুরু হোক মজলিস ভাই, শুরু হোক। আমার কথা হলো যে এইগুলি জেলে আছে, হাসিনা আসবে না, হাসিনার অবর্তমানে ট্রায়াল শুরু হয়ে যাবে, অসুবিধা কি? আমরা তো চিঠি লিখেছি, সব দিয়ে আমরা দিয়েছি। এখন পর্যন্ত আপনি জানেন আমাদের বিগত সরকারের এই যে কত টাকা পাচার করেছে, কত অসম চুক্তি করেছে, এগুলো আমরা কিছুই জানি না, আমাদেরকে কিছুই জানানো হচ্ছে না। অর্থাৎ কি? অর্থাৎ আমলাগুলি যারা বসে আছে সচিবালয়ে, এগুলো সব হাসিনার লেসপেন্সার, এটার সুবিধাভোগী। এগুলি কোটি কোটি টাকা খেয়েছে, 5,000 কোটি টাকার প্রজেক্টে 15,000 কোটি টাকা বানিয়েছে। আপনি এগুলো জানেন, বালিশ কাণ্ড, কত কিছু কাণ্ড আছে এগুলি। এখন এইগুলিকে আপনি কয়টা সরিয়েছেন, কয়টা গিয়েছে? এগুলো তো কোনো বিচারই হচ্ছে না। কতগুলি কি মামলা হয়েছে, এই মামলার কোনো নাই, স্পিড নাই। আপনার দুর্নীতি দমন কমিশন আগে একেবারে 0 ছিল, তারপরে একটু পরিবর্তন করার পরে কিছু মামলা টামলা হয়েছে। কিন্তু আপনি বলেন এত মানুষ এত হাজার হাজার কোটি টাকা লুট করলো, এত কিছু হলো, মামলা তো ওই অনুপাতে কিচ্ছু না, অ্যারেস্ট ওই অনুপাতে কিচ্ছু না। সুতরাং আমাদেরকে একটু বুঝতে হবে, আমরা একটু ধৈর্য ধরি, লেট আস হ্যাভ প্যাশন্স, লেট আস হ্যাভ ফেইথ অন দি আমাদের চিফ অ্যাডভাইজার, এবং আমরা তার কথাকে ওই যে লিমিটটা সে বলেছে জুলাই অবিরত থাকি। আমরা যেন এমন কথা না বলি যাতে ইন্ডিয়া সুযোগ পায় এবং আওয়ামী লীগ সুযোগ পায় একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার। এই জন্য আমরা বলবো বিএনপির উচিত, আমার কথা একটাই, বিএনপির কাছে আমার দাবি, যেহেতু বড় দল, অত্যন্ত প্রতিষ্ঠিত দল, ঘরে ঘরে তাদের লোকজন, তাদের উচিত আরেকটু ধৈর্য দ্বারা বিশ্বাস রাখা। শোনেন, যতটুকু চাঁদাবাজি বিএনপি বা তাদের যুবদল, ছাত্রদল যারা যা করতেছে যেখানে, এটা একটা আমি মনে করি একটা নিয়ন্ত্রিত পর্যায়ে আছে, একটুখানি বেড়ে গেছিল, এটা কন্ট্রোলে আসছে তার একটু আমাদের বক্তব্যের পরে, কিন্তু এখনো কিন্তু বন্ধ হয়নি। আমরা জানি ভাই, তো 1400 কোটি টাকার 1100 কোটি টাকার একটা প্রজেক্টে 14 কোটি টাকা ঘুষ দিতে হচ্ছে, টাকা দিতে হচ্ছে। এখনো আপনার ওই যে ভূমি অফিস এখনো ঘুষ খাচ্ছে। আপনার আমি বলবো যে ডেভেলপার কোম্পানির কাছ থেকে 10 লাখ টাকা নিয়েছে একজন নেতা, আমি নাম বলতে পারি, আমি এখন বলবো না এখানে, কারণ তারও হিলেটটা আমার ঠিক না। সুতরাং আমরা বলবো যে বিএনপি যেন এইগুলির দিকে একটু নজর দেয়। না, বিএনপি তো ব্যবস্থা নিচ্ছে, বহিষ্কার করা হচ্ছে। যেমন আজকে যখন আমরা কথা বলছি তখনও সিরাজগঞ্জে 8 জনকে বহিষ্কার করা হয়েছে। না, অ্যারাউন্ড 3000 বহিষ্কার হয়েছে, আমি শুনেছি। মানে আমি আজকের কথা বলছি। হ্যাঁ, আমি এদাবত আমরা ইয়ার ইন ট্রাক। তারপর আমি বিএনপিকে বলবো তারা যেন, যারা স্থানীয় নেতা বা বিভিন্ন এদেশে আছে, তারা যেন এমন ভাবে কথা বলে যেই কথাটা ইন্ডিয়ার সুরের সাথে মিলে না যায়, সেই কথাটা যেন আমাদের পাবলিকের আঘাত না লাগে, সন্দেহ না সৃষ্টি করে। অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবার চেষ্টা করবো আপনার কাছে। আমি একটু শুনে আসি জনাব তৌহিদুল ইসলাম মিন্টু। ধন্যবাদ। আবারও একই প্রসঙ্গে আসলাম। সেটা হচ্ছে, উনি বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান যে দিল্লিতে ছিলেন, তারপরে তার যে সচিব জসিম সাহেব, এরা সব আছে মানে এক ধরনের, উনি বলছেন ভারতীয় দোষর। আবার উনি বলতেছেন, একই সঙ্গে উনি বলতেছেন বাইরে যারা ডিপ্লোম্যাট আছে তাদের অনেক ডিপ্লোম্যাট আছে বা বিভিন্ন প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে যারা আছে আওয়ামী লীগের দোসর বা লেসপেন্সার। তো ওনার এই কথাটাতে বোঝা যাচ্ছে যে ইউনূস সাহেব এদের রেখেই কাজ করতে, তাহলে ইউনূস সাহেবের উনি আলাদা করতেছে। কিন্তু যদি এইখানে ধরেন ভোট হয়ে যায় এবং পাওয়ারে ধরেন বিএনপি আসলে, তাহলে তো এই তৌহিদ হাসান থাকবে না, তখন তো ইন্ডিয়ান লেসপেন্সাররা এই প্রশাসনে থাকতে পারবে না। এখন বরং ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা উপদেষ্টা পরিষদ, ওনার ভাষ্য মতে যে ইন্ডিয়ান লেসপেন্সার বা ভারতের দোসর বা শেখ হাসিনার দোসররা রয়ে গেছে, তাহলে ওনার আপত্তি কেন নির্বাচনের?
আর উনি বলতেছেন যে নির্বাচন 6 মাস বা যে জুন পর্যন্ত ধৈর্য ধরতে, বিএনপি তো অধৈর্য একেবারে জুন পর্যন্ত এটা হয়ে যায় নাই, বরং বিএনপির একটা সংশয় তৈরি হচ্ছে, যে সংশয়টা তৈরি করতেছেন ওনার মতন যারা সামাজিক যোগাযোগ 5 বছর ইউনিসকে টিকিয়ে রাখতে হবে, করতে হবে, যে জিনিসের দাম। উনি কিন্তু 5 বছরের কথা বলেন, উনি বলেন নাই, কিন্তু মানে বিভিন্ন আমরা অনেকে দেখছি বলছে। বিভিন্ন জায়গায় একটা অনির্বাচিত সরকারের পক্ষে এক ধরনের জনমত তৈরির একটা চেষ্টা হচ্ছে। এই যে রমজান মাসে একটা বড় সাফল্য যে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে ছিল, এটা ইউনূস সাহেবকে একটা ইমেজ বিল্ডিং এর বড় কাজ করেছে। পাশাপাশি আমরা দেখেছি যে যেটা একটু আগে বললাম যে চীনে যে ওনার ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে, এর আগে এর পরবর্তীতে যে সামিট হলো, বিমস্টেকে গেলেন। হ্যাঁ, তো এইসব নানা কারণে, তাছাড়া ওনার বক্তব্য মানুষকে অনেকটা মানুষের হৃদয়ের ভিতরে ঢুকে যায়। আমরা দেখেছি যে জিয়াউর রহমানের সময় উনি যখন প্রেসিডেন্ট ছিলেন, জিয়াউর রহমান মানুষের কাছে যেতে পারতেন, ঠিক যেন তারই একটা প্রতিমূর্তি আমরা দেখে ইউনূস সাহেবের মধ্যে, এবং তার যে ডেডিকেশন এবং তার যে ডাইনামিক যে কার্যকলাপ, পররাষ্ট্রনীতি, সব কিছুতে মানুষের একটা সন্তুষ্টি আছে। তো সেই সন্তুষ্টিকে যদি আপনি স্থায়ী করতে চান, নির্বাচন হচ্ছে তার প্রধান নিয়ামক বা উপাদান। আপনাকে ওইখানে যেতে হবে। আপনি হাসিনা লেসপেন্সার থেকে সরকার বলছেন সরকারের মধ্যে আছে, আবার বলছেন ভোট হবে না। এই লেসপেন্সারটাকে মুক্ত করবে কি ইউনূস সাহেব? তো উনি করবে, সময় দিতে হবে, ওনারা বলছে যে সময় দিতে হবে। উনি তো একে একে অনেক কিছু করেছেন, কিন্তু অনেককেই কিন্তু আমরা হয়তো দেখি নাই, দৃশ্যমান না। আপনি যদি দেখেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি বর্তমানে কাজ করছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি দেখেন, যে আমরা দেখেছি উনি ক্ষমতায় নেওয়ার পর আনসার বাহিনী সচিবালয়ে ঢুকে গেল, আমরা দেখলাম যে মানে ফেল করা স্টুডেন্টরা সচিবালয়ে ঢুকে গেল, আমরা দেখলাম যে অটো রিক্সা এবং রিক্সাওয়ালাদের আন্দোলনে ঢাকা শহর অচল হয়ে গেল, একটার পর একটা আন্দোলন। এই যে আন্দোলন করে এই যে ফ্যাসিস্টদের দোসররা নানাভাবে আমরা দেখছি ইন্ডিয়ার থেকে বক্তৃতা আসতেছে, আর এখানে একটা অন্য মেসাকার অবস্থা, অর্থাৎ গোপন মেসেজ আসতেছে, একটা মেসাকার হয়ে অবস্থা হয়ে যাচ্ছে। সেই অবস্থাতে কিন্তু উনি উন্নীত করছেন, উন্নীত করে এখন আবার বলতেছি যে অনেক লেসপন্সার রয়ে গেছে, অনেক কিছু রয়ে গেছে, পুলিশের তো লোক নেই, লোকবলের অভাব, কিন্তু না, অনেক অবস্থার উন্নতি হচ্ছে, অর্থাৎ নির্বাচনে যাওয়ার মতন অবস্থায় দেশ পৌঁছে গেছে, এটা আমার মনে হয়। এবং আর যে কাজগুলো বাকি আছে, সেটা বড় প্রশ্ন হচ্ছে এখানে সংস্কারের দুটো দিক আছে, একটা হচ্ছে স্থায়ী সংস্কার, একটা হচ্ছে সাময়িক সংস্কার। এখন স্থায়ী সরকার করতে গেলে রাজনৈতিক দল ছাড়া, আপনি যদি ধরেন যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট যদি করতে চান, তাহলে এটা কারা করবে? আইনসভা করবে। নির্বাচিত প্রতিনিধিরাই শুধু আপনার সংবিধান সংস্কার করতে পারে। প্রধানমন্ত্রী হোক বা রাষ্ট্রপতি শাসিত সরকার করেন, দ্বিকক্ষ বিশিষ্ট সমস্ত কিছু করতে হবে আপনার নির্বাচিত সরকারের মাধ্যমে। তো তারা আসলে এই সংস্কার করুন। কিন্তু আর যে আমরা দেখছি যে বিচার বিভাগের জন্য সচিবালয়, এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারই করতে পারে, অথবা যদি মনে করেন যে সরকার অধ্যাদেশ জারি করবে রাষ্ট্রপতির মাধ্যমে, সেটাও করতে পারে। সেই সব জায়গায় কিন্তু মৌলিক যে সংস্কার, সংবিধান বদলে ফেলা, এটা রাজনৈতিক দলেরই কাজ, এবং সেইটার জন্য নির্বাচন জরুরি। কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্টগুলো কতটা করবে সেই কমিটমেন্ট, তারা কমিটমেন্টের জন্য ঐক্যমত কমিশন এবং তাদের জুলাই চার্টার ঘোষণা, তখন তো জনগণ ধরতে পারবে এই জুলাই চার্টারে আপনি এই বলেছিলেন, এখন কেন করতেছেন না। জনগণের কাছে জবাব দিতে, কিন্তু এই জায়গাটা ইউনূস সাহেব খুব সুকৌশলে, অত্যন্ত মেধাবী মানুষ, যে উনি যেটা এই যে ঐক্যমত কমিশন করে সবাইকে এক প্ল্যাটফর্ম নিয়ে আসলেন এবং তাদের কাছ থেকে একটা অঙ্গীকারনামা নিচ্ছেন, এটা চিন্তাই করতে পারে না কেউ। এবং ওনার যে চমকপ্রদ একটার পর একটা যে উনি যেসব আইডিয়াগুলো দিচ্ছেন, রাজনীতিকে উনি একেবারে নতুন ফরম্যাটে হাজির করতে আমাদের সামনে, আমরা বিস্মিত হচ্ছে ওনার কাজগুলো থেকে। এই যে জুলাই চার্টার করার আগে আমরা দেখেছি যে আমরা দেখেছিলাম যে আপনার খেয়াল আছে ফেব্রুয়ারির দিকে আপনার টিএসসিতে একটা সমাবেশ ডেকেছে এনসিপি, বা এরা তখন এনসিপি হয়ে দাঁড়ায় নাই, ছাত্র আন্দোলন এবং জামাতের একটা অংশ তারা এইটা করতে যাচ্ছিল, এবং এখানে বিএনপি অংশগ্রহণ করে নাই। যখন বিএনপি না করেছে, তখনই ইউনূস সাহেব নতুন ফরম্যাটে ঐক্যমত কমিশন গঠন করে সবাইকে একটা প্ল্যাটফর্মে আনবেন, যার ফল আমরা কালকে দেখবো যে আগামীকাল ইউনূস সাহেবের সঙ্গে মানে বিএনপির মিটিং, তো এই মিটিংয়ে নিশ্চয়ই একটা ফলাফল আসবে। এখন ধরেন যে ঐক্যমত কমিশন যে সব ফরম্যাট দিয়েছে, টিক চিহ্ন দেওয়ার মতো, এগুলো আসলে রাজনৈতিক দলগুলো অনেক সময় মেনে নেয় না। এটাতে ঐক্যমত কমিশনের যিনি কনভেনার আলী রিয়াজ সাহেব, উনি যেটা করেছেন, উনি আমেরিকানদের পড়ান, উনি ওখানকার কালচার এখানে আনতে যাচ্ছেন, ভালো কথা, ভালো জিনিসটা নিয়ে আসুক, কিন্তু অনেক কিছু এখানকার কালচার এইভাবে ধারণ করতে পারে না। যে একটা বিএনপির মতো একটা রাজনৈতিক দল টিক চিহ্ন দিয়ে একটা বিষয়ে মত দিল, একটা দিল না, এটা তো তাদের সঙ্গে আলোচনা টেবিলে বসে জিনিসটা জানতে হবে, তাদের তো একটা সম্মান আছে রে ভাই। পরীক্ষার খাতায় পরীক্ষা দিতে বিএনপি এখন আলী রিয়াজ সাহেবের সামনে বসবে না তো? আমি কি বুঝাইতে পারছি আপনার কথাটা? ব্যাপারটা হচ্ছে সবার একটা
আত্মমর্যাদা আছে, সবাইকে আমার যেমন মর্যাদা আছে, আলী রিয়াজ সাহেবের যেমন আত্মমর্যাদা আছে, তেমন বিএনপির একটা বড় দল তাদেরও একটা মর্যাদার জায়গা আছে। সেটা সেইভাবে করেই ইউনূস সাহেব এটা ধরতে পেরেছেন, ধরতে পেরেই কিন্তু তিনি টেবিলে নিয়ে গেছেন, তাদের সঙ্গে বসেই কে কোনটা উনারা কোনটা চয়েস করছেন না সেটা জানবো, টিক চিহ্ন দিয়ে নয় কিন্তু। আচ্ছা, জি, বুঝাইতে পেরেছি আমি? এটি একটি বিষয়। আরেকটি ব্যাপার বলা হচ্ছে যে এই যে বিএনপির তৃণমূল পর্যায়ে বলি, বিশেষ করে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির মতো ঘটনা কিংবা দলীয় শৃঙ্খলা ভঙ্গের যে ঘটনা কিছু কিছু জায়গায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি আপনাকে আসি ধরেন, এই যে আলোচনাটা হচ্ছে বিএনপি চাঁদাবাজি করতেছে, এটা হতে পারে করতেছে, কিন্তু 16 বছরে ওই সব অঞ্চলে যে অত্যাচার নির্যাতন, যে লুটপাট আওয়ামী লীগের হাতে হয়েছে, যে টেন্ডারবাজি হয়েছে, যে খুন খারাপ হয়েছে, সেই আলোচনাটা এত দ্রুত হারাই গেল না। সেই আলোচনা করলে তো সেটি জাস্টিফাই করা, কার্যক্রম জাস্টিফাই করা। আমরা দেখছি কি যে মিডিয়ার এই আলোচনা কেন করব, আমি কেন আলোচনা করবেন, মিডিয়া বা যারা আছে, আমরা দেখছি একটা বয়ান ছিল, কিন্তু 16 বছরের যে বয়ান, আওয়ামী বয়ান এবং ভারতীয় বয়ান, এর বাইরে কিন্তু মিডিয়া বা কেউ যেতে পারেনি, যে কারণে এখন সমস্ত তীর মিডিয়া ট্রায়ালের মুখে পড়ে যাচ্ছে বিএনপি। কারণ ওই সব জায়গায় যারা সংবাদদাতা যে প্রক্রিয়ায় নিয়োগ হয়েছে, একজন এমপির সুপারিশে, একজন উপজেলা চেয়ারম্যানের সুপারিশে বিভিন্ন জেলা উপজেলা প্রতিনিধি যারা আছে যে ছাত্রলীগ করার ছেলে পেলে, সেই কারণে ওখান থেকে বেরিয়ে আসতে পারছে না। তারা আবার প্রচার করছে এখানে আজকে একটা টুকটাক ঘটনা ঘটেছে, সেটাকে হাইলাইট করছে, সেটা ফেসবুকে সামাজিক যোগাযোগ বিশাল করে প্রচার হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে। কিন্তু এই 16 বছরে আপনি একটা টু শব্দ করতে পেরেছেন, কোনো একটা থানার ওসির বিরুদ্ধে কোনো সংবাদ লিখতে পেরেছে? তাকে ধরে নিয়ে তো 5 আগস্ট আজকে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন। এই যে স্বাধীনতা পেয়েছেন, এই স্বাধীনতার সুফল হচ্ছে বিএনপির বিরুদ্ধে এই প্রচারণা করার সুযোগ হচ্ছে, এবং এতে বিএনপি সংশোধন হওয়ার সুযোগ পাচ্ছে। বিএনপির হয়ে কেউ অপরাধ করবে, এটা তো তারেক রহমান সাহেব মেনে নেবেন না, বলে দিয়েছেন যে তাকে বহিষ্কার করে। আমরা দেখেছি প্রায় 3000 নেতাকর্মী বিভিন্ন জায়গা থেকে বহিষ্কার, যারা 16 বছরে এত নির্মম নির্যাতনের শিকার, যারা সম্পদ হারিয়েছে, যাদের বাড়িঘর লুট হয়েছে, যাদের সম্পদ দখল করে নিয়েছে, তারা যখন সম্পদ উদ্ধার করতে তাকে বলা হচ্ছে সে দখল করতেছে। কারোর জমি দখল করেছে, সেই সম্পদ যখন সে পুনর্দখল করতে যাচ্ছে, পুনরুদ্ধার করতে যাচ্ছে, তখন তার গাড়ি ব্লেম দেওয়া হচ্ছে যে সে দখলদার। আসলে সে তার হারানো সম্পদ, হারানো জমি, হারানো দোকানটা তার কাছ থেকে সে ফিরে পেতে যাচ্ছে। আপনি উল্টো কারো দিচ্ছে বদনাম, যারা ওই সময়কার আপনার এমপির সুপারিশে সাংবাদিক হয়েছে, যারা ওই সময় উপজেলা চেয়ারম্যানের সুপারিশে সাংবাদিক হয়েছে, এরা এটাকে হাইলাইট করতেছে। আমি কি বুঝাইতে পারছি আপনার? মিডিয়ার যে প্রচারণা, সেই ট্রায়াল থেকে, সেই জায়গা থেকে বিএনপি এখনো বেরোতে পারেনি, এবং কারণ বিএনপির একটা চূড়ান্ত ব্যর্থতা। বিএনপি কখনো মিডিয়া কি বোঝে না। বিএনপি একটা বিশাল দল, কিন্তু তারা কখনো গণমাধ্যমের শক্তিটা এটাই বুঝতে পারে, উপলব্ধি করতে পারে। সারা পৃথিবীতে চতুর্থ স্টেট বলা হয় সংবাদ মাধ্যমকে, কিন্তু বিএনপির টপ টু বটম কোনো নেতাকর্মী এটাকে গুরুত্ব দেয় না এবং বোঝেও না। তাহলে বিএনপির একটা বড় কাগজ আছে দৈনিক দিনকাল, আপনি দেখেছেন, এটা দিনকাল চালাতে সক্ষমতা রাখে না বিএনপির মতন একটা দল। তাহলে সেই বিএনপি কিভাবে গণমাধ্যমকে মূল্যায়ন করে? আমি কি বুঝাইতে পারছি আপনাকে? তাছাড়া এই মিডিয়াতে বিএনপির কোনো মিডিয়া আছে এখনো? কোথাও কি আছে এইভাবে করে? সবকটা মিডিয়াতে যারা বসে আছে বর্তমানে, এবং বিভিন্ন পয়েন্টে যারা বসে আছে মিডিয়ার সমস্ত জায়গায়, সেই হাসিনা লেসপেন্সারি বসে রয়েছে। ফলে প্রচারটা তো বিএনপির বিরুদ্ধে এইভাবেই হবে, এবং সেটা সামলানো বিএনপির জন্য কঠিন। কারণ যখন নির্বাচন হয়ে যাবে, যখন নির্বাচন চলে আসবে, তখন প্রচারণায় বিএনপির বিরুদ্ধে আরও বেশি শানিত প্রচারণা তৈরি হবে। সেটার দিকেও কিন্তু বিএনপির প্রস্তুতি নেই, কারণ সেই সব জায়গায় সেই লোকগুলো রয়ে গেছে, যেগুলো লোকগুলো হাসিনা লেসপেন্সারি করেছে। হয়তো মাথায় 2-1 জন সরে গেছে, পালিয়ে গেছে, কারণ সেটা প্রকাশ্য হয়েছে। যারা অপ্রকাশ্যে ছিল, যারা অপ্রকাশ্যে রয়েছে, তারা কিন্তু ঠিক জায়গা মতনই রয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ। আবার আসবার চেষ্টা করবো। জনাব ফয়সাল আলিম। জি, আমার অনেকগুলো পয়েন্ট আমি রাখলাম, সময় আছে। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি কিছু কিছু ব্যাপারে প্রশাসনে লুকিয়ে থাকা আওয়ামী ফ্যাসিস্টদের যে জিনিসটা আজকের আলোচনায় উঠে এসেছে, এই কথাটা কিন্তু সত্যি যে প্রশাসনের রন্ধে রন্ধে এখন আওয়ামী লীগ রয়েছে, এবং তারা কিন্তু তাদের মাস্টার্সকে ভুলতে পারছে না, এবং এদের ব্যাপারে বর্তমান সরকারের ব্যবস্থা নেওয়া উচিত এখনই, না হলে কিন্তু ব্যুরোক্রেসিটা নষ্ট হয়ে যাবে। আপনি দেখবেন অনেক কিছু কাজ কেন যেন গোলমালে হয়ে যাচ্ছে। এই গোলমালে হওয়ার পিছনে ব্যুরোক্রেসি। এবং আমরা পুলিশ প্রশাসনকে বললাম, আমি পুলিশ প্রশাসনকে বলবো তারা অনেক অ্যাক্টিভ হয়েছে, অনেক। আমি কিছু এক্সাম্পল দিতে পারি। আমার এলাকার জয়পুরহাট, আমার এসপি সাহেব কঠোর হস্তে উনি জয়পুরহাটকে দমন করে রেখেছেন,
এবং উনি এটা মানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স আমাদের ওখানে দেখাচ্ছেন। তো ঠিক একইভাবে কিছু কিছু জায়গা আছে যেখানে ব্যুরোক্রেসির, আমার ভাই আমাদের মেজর সাহেব বললেন ফরেন সেক্রেটারির কথা, আমি কারোর নাম ধরে বলবো না, তবে ব্যুরোক্রেসির অনেক জায়গা আছে যেখানে এখন পর্যন্ত এই ফ্যাসিবাদের দোসররা বসে আছে এবং তারা ভুলতে পারছে না। তারা মনে করছে যে কোনো সময় আপা ঠুস করে আসবে, যদিও সে আশা গুড়ে বালি। তো এইটা একটা ইস্যু আমি মনে করি এক্সিস্ট করছে। আমাকে এখানে একটা জিনিস আমার বলা দরকার, নির্বাচনের ব্যাপারে যে কথাটা বলা হচ্ছে এবং সংস্কারের কথা, সংস্কার আর নির্বাচন দুটো কিন্তু পাশাপাশি চলতে পারে। এটা এমন ভাবে চলবে, কেউ কাউকে প্রতিবন্ধকতা তৈরি করবে এমন কোনো স্কোপও নাই এখানে। এটাই সাম সর্ট অফ রিলে রেস। যেমন ধরেন রিলে রেসে আমরা কি দেখি, একজন দৌড়ে আসছে, হাতের যে ইয়েটা সে হ্যান্ড ওভার করে দিল, আর একজন দৌড়ে আগিয়ে নিয়ে যাচ্ছে। তো এইটা হলো অন্তর্বর্তীকালীন সরকার যে জিনিসগুলোকে আগিয়ে নিয়ে যাবে সেগুলোকে কন্টিনিউ করবে পলিটিক্যাল গভর্নমেন্ট, এটাই স্বাভাবিক। আমাদের সবাইকে বুঝতে হবে, আমরা একটা কথা বলি, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। বিএনপির থেকে আর কোন রাজনৈতিক দল, আর কোন দল আছে যারা এই দেশকে বেশি ভালোবাসার কথা চিন্তা করবে? কারণ হলো আমরা যে কষ্ট, যে অবিচার, যে অত্যাচার 16 বছর সহ্য করেছি, এবং আমরা শুধু অত্যাচার সহ্য করিনি, এই 16 বছর কিন্তু আমরা মোমেন্টাম সৃষ্টি করেছি মুভমেন্টের জন্য। 5 তারিখ 5ই আগস্টের মুভমেন্ট হাসিনা পালিয়ে যাওয়া একদিনের ইতিহাস নয়, এটা 16 বছর ধরে ধীরে 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 আমরা বারুদের একটা স্তূপ জমা করেছিলাম, এবং 5 তারিখে সেই বারুদের ভিতরে ম্যাচের কাঠি জ্বালিয়ে দেওয়া হয়েছে এই আমাদের ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে। তাই আমি মনে করি যে এটা একটা রিলে রেস। সুতরাং সংস্কার এবং নির্বাচন পাশাপাশি চলতে পারে, সংস্কার চলতে থাকবে, ডিসেম্বরে নির্বাচন হবে, বিএনপি সংস্কারগুলো চালিয়ে নিয়ে যাবে। এবং একটা কথা আমি একটু নোট রেখেছি যে এই সংস্কার কিন্তু বিএনপি 1.5 বছর 2 বছর আগে বলে দিয়েছে। কিভাবে বলেছে? আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে 31 দফা বলেছেন, 31 দফাকে যদি বিশ্লেষণ করা যায়, প্রত্যেকটা সংস্কারের যে এখানে স্প্রেডশিট করা হয়েছে, এইগুলো দেখবেন ওই 31 দফার ভিতর নিহিত রাখা আছে, সামহাউ ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ওখানে রাখা আছে। সুতরাং আমরা ওই দিক থেকে সংস্কারের ব্যাপারে বিএনপি তো অনেক আগে থেকে রেডি, উই আর রেডি ফর সংস্কার। যে কোনো রিফর্মের জন্য বিএনপি আগে অ্যানাউন্স করেছে এবং বিএনপি তৈরি যে সংস্কারগুলো এই সরকার শুরু করবে আমরা এগুলোকে আগিয়ে নিয়ে যাব। আরও একটা বিষয় আমরা বলতে চাই, যে হলো বহিষ্কারের প্রশ্ন এবং দলের চাঁদাবাজির প্রশ্ন তোলা হয়েছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় গ্রামে গঞ্জে এখানে হাজার হাজার লাখ লাখ কর্মী বিএনপির আছে, তো এর ভিতর কিছু কিছু জায়গায় হয়েছে। এবং আমরা যদি এই চাঁদাবাজি হওয়ার পরেও চুপ করে বসে থাকতাম তাহলে এটা আমাদের জন্য অপরাধ ছিল, কিন্তু আমরা না বসে থেকে কি করেছি? আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমরা জিরো টলারেন্সে গেছি, 3000 নেতাকর্মীকে আমরা বহিষ্কার করেছি। আর কত পরীক্ষা বিএনপি দেবে? বিএনপি তো 16 বছর ধরে একটার পর একটা পরীক্ষা দিয়ে আজকে এই অবস্থায় এসেছে। সুতরাং আমি মনে করি এই চাঁদাবাজির সাথে বিএনপিকে আর সম্পৃক্ত করা উচিত না, কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন কিছু হলেই বিএনপির দোষ। মানে ওই যে আমরা একটা কথা বলি যে এই সব কিছুতে যে দোষ দেওয়া হয় একজনকেই, সেই রকম এরকম বিএনপির প্রতি এই দোষের ভাগটা একটু বেশিই বলে আমি মনে করছি। কারণ ওই যে এখন কথা হচ্ছে যে আরাম আয়েশের দিন, 16 বছর আপা আপা করতে করতে একটা মিডিয়ার একটা লুকিয়ে থাকা চক্র আপনারা দেখেছেন। আমাদের শেখ হাসিনা যদি বিদেশ থেকে আসতো, আসার পরে যে প্রেস কনফারেন্সগুলো হতো, এগুলোর চেহারা দেখলে বোঝা যায় যে দালালি কত প্রকার এবং কি রয়েছে, এটা বাংলাদেশের মানুষ কিছু কিছু সাংবাদিকের কাছ থেকে দেখেছে। সুতরাং এরা তো এখনো লুকিয়ে আছে, এদের বাচ্চা কাচ্চারা লুকিয়ে আছে। তারা চেষ্টা করছে বিএনপিকে কিভাবে অপরাধের দিকে নিয়ে যাওয়া যায়,
কিভাবে বিএনপিকে বদনাম করা যায়, না সেই দিক থেকে বিএনপির সতর্কতা আমরা অবলম্বন করেছি। এটা নিঃসন্দেহে জি। উই আর ইন দ্য রাইট ট্র্যাক আমি মনে করি। ওয়েল, আমরা শেষের দিকে এসেছি। মেজর ইমরান, আপনি যদি কিছু যুক্ত করেন আমরা শেষ করব। জি ভাই, আমি ওনার লাস্টে যে বক্তব্য রাখলো, আই এম হ্যাপি উইথ হিজ স্পিচ। তবে আমার কাছে মনে হয় যেটা মানে আমি বলছি এইটা যে পরিষ্কার করা। আমি একটা ঘরে বসবাস করব, আমি ময়লা পরিষ্কার করতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে। আগাছা রেখে চাষাবাদ করলে ফল ভালো হয় না, ফসল ভালো হয় না। গাছ মানে রোপণ করলে ওটা ঠিক মতো মানে নার্সিং করা যায় না। নার্সিং এর একটা পার্ট হলো আগাছা পরিষ্কার করা, পরিচর্যা করা, এইটা আমি বলেছি। আরেকটা হলো আমি মনে করি বিএনপিতে বা অন্য দলে উই আর নট কনসার্ন অ্যাবাউট আদার পার্টি দ্যাট মাস। আমরা বিএনপি নিয়ে কনসার্ন, তারপরে বিএনপির পরে ধরেন জামাত একটা দল আছে, তাদের লিমিটেড সিট আছে, তারপরে এখন ছাত্র একটা দল করেছে, ছাত্রদের না আবার চাঁদাবাজির রিপোর্ট আমরা পাচ্ছি, এবং তাদেরকেও আমরা অনেক জায়গায় দালালি, ওই যে সচিবালয়ে গিয়ে ওই করা মানে পার্সু করে কারো চাকরি দেওয়া, ব্যবসা করা, ইভেন চিটাং কোর্টে এরকম ঘটনা আমাদের জানা আছে, আমরা পাচ্ছি এগুলি রিপোর্ট। তা আমরা বলবো বিএনপির প্রেশারটা সরকার উপরে যেন এইরকম থাকে যে যাদেরকে তারা চিনে, কারণ আমাদের চেয়ে বিএনপি ভালো চিনে, কারণ বিএনপি সাফার করেছে গত 15 বছর বা 16 বছর। বিএনপির ছেলেরা মাঠে ঘুমিয়েছে, জঙ্গলে থেকেছে, মানে পাট খেতে ঘুমিয়েছে, ধান খেতে ঘুমিয়েছে। সুতরাং তারা কিন্তু জানে কোন ওসি, কোন ডিসি, কোন এসপি কারা রং পরিবর্তন করেছে, বর্ণচরা কারা। এইগুলিকে যদি আমরা এখন আইডেন্টিফাই না করি, এই যে এদেরকে যদি রিটার্নিং অফিসার রাখি জেলা লেভেলে, ডিসি সাহেব যদি ওই রকম ডিসি সাহেবই থাকে, এখন খালি পাল্টা মানে রং বদলানো মানে মুখোশ পড়ে আছে, আর ইলেকশনটা করবে শোনেন অনেক টাকা এখন আওয়ামী লীগের লোকজনের হাতে, প্রচুর টাকা। তারা ব্যাংক খালি করে টাকা তাদের বাড়ি ঘরে রেখেছে, অনেক জায়গায় বাসা ভাড়া করে রেখেছে, এরকম টাকা উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। সুতরাং আমরা বলবো বিএনপিকে এইগুলি তথ্য দিয়ে সরকারের সাহায্য করা, এবং সরকারের মধ্যে তাদের জানা আছে, তারা কিন্তু এটা যদি একটা স্ট্যাটিস্টিক্স নেয়, তারা কিন্তু এটা ভালো একটা স্ট্যাটিস্টিক্স পাবে তাদের লোকদের কাছ থেকে, কারণ দে আর দ্য সাফারার, যারা গ্রাউন্ড লেভেলে, গ্রাসরুট লেভেলে। তাই এদেরকে তালিকাভুক্ত করে এগুলি সরকারকে দেওয়া, সাহায্য করা, বা কনসার্ন লোককে দুর্নীতি দমন কমিশন বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন, সব জায়গায় দেওয়া, কোঅপারেট করা, এইটা আমরা আশা করতেছি বিএনপির কাছ থেকে যাতে। এবং আমরা আরেকটা জিনিস বলবো যে দুর্নীতি এবং যেটাকে বলে ভাই দুর্নীতি, আরেকটা হলো দুর্বৃত্ত। এই লোকগুলিকে জানো, তারা দুর্বৃত্ত হিসাবে অলরেডি পরিচিত, যারা দুর্নীতি করেছে পরিচিত দলের মধ্যে এই ধরনের লোকগুলি যারা আছে 5%, 5%, 15% কমিশন খেয়েছে আগে, এই ধরনের লোকগুলিকে যেন রাখা না। যেমন একটা, আমি নাম বলতেছি না, একজন বলেছে যে ডক্টর ইউনূসের প্রতি জনগণের আস্থা নাই, ওই জন্য বিনিয়োগ হবে না। হ্যাঁ, একটা টেম্পোরারি সরকারের উপরে 1.5 বছর বা 1.5 বছর বা 1 বছরের যার মেয়াদ, তার কথার উপরে কেউ ইনভেস্ট করতে আসে না, কিন্তু সে কিন্তু দরজাটা খুলে দিয়েছে, হি হ্যাজ ওপেন্ড দ্য ভেন্যু। এখন এইটার উপরে ভিত্তি করে পলিটিক্যাল সরকার আসবে। ধন্যবাদ ভাই, আমি অসংখ্য ধন্যবাদ। যাতে বিএনপি আরো অ্যাক্টিভ হয়, আরো প্রেশার দেয় এবং আরো হেল্প করে সরকারকে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। জনাব তৌহিদুল ইসলাম মিন্টু, শেষ করবো আমরা, যদি 30 সেকেন্ডে কিছু যুক্ত করেন। শেষ সময় একটা গুরুত্বপূর্ণ কথা বললেন যে অনির্বাচিত সরকারের মেয়াদ শেষে যে বিনিয়োগের কথা বললো, হ্যাঁ উনি একটা দরজা খুলে দিয়েছেন, এর পরবর্তী এই বিনিয়োগটা স্থায়ী হবে যদি নির্বাচিত সরকার আসে, তারা সেই প্রত্যাশাই করে। এবং আমার কাছে মনে হয় যে আসলে আমরা একটা চরম একটা বিভাজনের মধ্যে আছে, যারা আন্দোলনকারী যে দলগুলো, মানে ওই সময় বিএনপি করেছে, পরে আপনার বৈষম্য ছাত্র আন্দোলন এবং জামাত ইসলাম, তাদের মধ্যে একটা বিভাজন তৈরি হয়ে গেছে। কারণ প্রতিপক্ষ শক্তিশালী আওয়ামী লীগ এখন দেশ ছাড়া, তো শক্তিশালী প্রতিপক্ষ না থাকলে নিজেরা একটা দ্বন্দ্বে লিপ্ত হয়, সেই পরিস্থিতি গেছে। কিন্তু দেশটাকে আসলে গোছাতে হবে, দেশটাকে এগিয়ে যেতে হবে, একটা নির্বাচিত সরকারের মাধ্যমেই ক্ষমতার হাত বদল হোক, যেটা হাসিনা বন্ধ করে রেখেছেন সেই প্রক্রিয়া আবার শুরু হোক, সেই প্রত্যাশায় আমার রয়ে গেল আর কি। জি, অসংখ্য ধন্যবাদ। জনাব ফয়সাল আলম। জি, আমি মনে করি এই মুহূর্তে আমাদের দেশের দৃষ্টিভঙ্গি, মানুষের দৃষ্টিভঙ্গি একদিকেই রয়েছে, যেটা হলো নির্বাচন এবং শুধুমাত্র নির্বাচন। তাই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের আহ্বান হবে, আসেন সংস্কার শুরু করি। সংস্কার যেগুলো করছেন আপনারা, আমরা তো আপনাদের দেওয়া সংস্কারের যে লিস্ট দিয়েছেন,
বেশিরভাগ লিস্ট কিন্তু বিএনপি অ্যাকসেপ্ট করেছে কনস্টিটিউশনের কিছু দিক ছাড়া। আমরা দ্বিমত করিনি, আমাদের অবজারভেশন আমরা দিয়ে রেখেছি। তো আমার মনে হয় আসেন আমরা সংস্কারও চলতে থাকে, নির্বাচনের দিকেও আমরা ধাবিত হই, যে কোনোভাবে ডিসেম্বরের মাধ্যমে নির্বাচন করে ফেলি এবং নির্বাচনের মাধ্যমে একটা পলিটিক্যাল স্টেবল গভর্নমেন্ট আসতে পারে। বাংলাদেশের ভাবমূর্তি যেগুলো দিকে এখানে উন্নতি হয়েছে সেটা আরও বেশি বেশি করে আমরা বাংলাদেশকে একটা উন্নয়নের চরম শিখরে বাংলাদেশকে নিয়ে যেতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের এটিএন সংলাপ। যেতে যেতে শুধু এই কথাটাই বলতে চাই যে বিভিন্ন মতপথের পার্থক্য থাকবে, দলীয় দৃষ্টিভঙ্গি থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে, বৃহত্তর স্বার্থে আমরা সবাই এক কাতারে দাঁড়াবো, সেই প্রত্যাশায় শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।